হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এসএসসির ওপর কিছু পিওয়াইকিউ সলভ করব এবং তোমরা জানো যে এসএসসির নোটিফিকেশন অলরেডি ক্লোজ এবং এক্সাম ডেট তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। তোমরা তো ক্যালেন্ডারও পেয়ে গেছো, সো তোমাদের আপকামিং এক্সামের জন্য সবাইকে আইবিটি বেহালার পক্ষ থেকে শুভকামনা রইল। এবং তোমরা যেভাবে আমাদেরকে ফলো করে এসছো আগামী দিনও সেভাবে ফলো করো, যেটা তোমাদের এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন চয়েসের জন্য একটা খুব উপযোগী মেথড হতে চলেছে। আমরা শুরু করছি আজকে আমাদের প্রেজেন্টেশন। আমাদের আজকে টপ 10 পিওয়াইকিউ। প্রথম প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, which of the following creatures used ultrasonic sound to catch their prey? আলট্রাসনিক সাউন্ড বলতে কি বোঝায় সেটা তাহলে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে, বা যদি আমরা জানি বিষয়টাকে প্রশ্নটা আমাদের বুঝতে হবে। সনিক কথার অর্থ হচ্ছে যেটা অডিবল বা যেটা আমরা শুনতে পাই। আলট্রা বলতে বোঝায় বেশি, তাহলে আলট্রাসনিক সাউন্ড মানে যেটা হচ্ছে মোর দ্যান আওয়ার অডিবল রেঞ্জ। যতটা সাউন্ড আমরা শুনতে পাই তার থেকে বেশি জোরে সাউন্ড। এবার একটা জিনিস দেখো, বাজ পাখি অনেক ওপর দিয়ে যায়, বাদুড়, বিড়াল আর কুকুর। তাহলে বিড়াল আর কুকুর কিন্তু আমাদের লাইক ম্যামালস তো ঠিক আছে, এবং সব থেকে বড় কথা বাজ একটা পাখি, ও ম্যামালস নয়, তাই জন্য একে আমি প্রথমেই ক্রস করলাম। কুকুর বিড়াল যতদূর মানে যদিও ম্যামালস বা যদিও স্তন্যপায়ী, কিন্তু তাদের আলট্রাসনিক সাউন্ডের প্রয়োজন হয় না। বিড়াল একটু ডাকলে বা কুকুর একটু চেল্লালে আমরা সেটা শুনতে পেয়ে যাই, তাই তো? তাহলে আমরা যার আওয়াজ শুনতে পাই না সেই আলট্রাসনিক সাউন্ডটা ইউজ করে, অর্থাৎ ব্যাট। ঠিক আছে, 200 টাইমস পার সেকেন্ড টু মেক আ সাকসেসফুল ক্যাচ, এই পার্টিকুলার জিনিসটা ব্যাটের লাগে। সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ব্যাট বা বাদুড়। এবং তোমরা জেনে রেখো ব্যাট বা বাদুড়ও কিন্তু স্তন্যপায়ী। এখানে বলা আছে অডিবল রেঞ্জ অফ সাউন্ড ফর হিউম্যান বিং ইজ ফ্রম। মানুষের শোনার ক্যাপাসিটি বা মোটামুটি কত ফ্রিকোয়েন্সির সাউন্ড মানুষের মোটামুটি অডিবল রেঞ্জের মধ্যে পড়ে, দ্যাট ইজ 20 হার্জ টু 20 কিলো হার্জ। ওকে, এটা ইনফরমেটিভ প্রশ্ন, এটা আমাদের জানাটা খুব দরকার। পরের প্রশ্ন, এখানে বলা আছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার। এয়ার অর্থাৎ বায়ুমণ্ডলে সাউন্ডের ভেলোসিটি কত? আমরা কি জানি সাউন্ড আগে যায় না লাইট আগে যায়? আমরা জানি লাইট আগে যায়, কারণ লাইটের ভেলোসিটি বা আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ইন সিজিএস and 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড ইন এসআই, রাইট? সো সাউন্ডের ভেলোসিটি কত? সাউন্ডের ভেলোসিটি, এটা একটা ইনফরমেটিভ কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 332 মিটার পার সেকেন্ড, বা আমরা বলতে পারি 332 × 10² সেন্টিমিটার পার সেকেন্ড, যেটা থেকে অবশ্যই বেশি হচ্ছে লাইটের ভেলোসিটিটা। তাই জন্য আমরা যখন দেখি বিদ্যুৎ চমকায় বা মেঘ ডাকে, আলোর যে ঝলকানিটা হয় বিদ্যুৎ চমকানো, সেটা আমরা আগে পাই, তারপরে আমরা সাউন্ডটা শুনতে পাই, রাইট? আচ্ছা, উইচ ইজ দ্য রেয়ারেস্ট হ্যালোজেন? হ্যালোজেন মানে আমরা কি বুঝি? আধুনিক পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিল অনুযায়ী আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হ্যালোজেন থাকে হচ্ছে গ্রুপ নাম্বার 17। ওকে, সো আমরা যদি এখানে দেখি ইউরেনিয়াম, ইউরেনিয়াম একটা রেডিও অ্যাক্টিভ, সো ও হচ্ছে একটা ল্যান্থানাম বা অ্যাক্টিনাম, গ্রুপ নাম্বার 17-এও থাকবে না। লিথিয়াম, লিথিয়াম হচ্ছে একটা ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল, তাহলে ওর গ্রুপ নাম্বার কত হয়ে যাবে? 1। রেডন, আমরা কি জানি রেডনটা কি? রেডনটা হচ্ছে একটা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের জন্য ওর গ্রুপ নাম্বার কত হয়ে যাবে? অ্যাকর্ডিং টু দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল দ্যাট শুড বি 18। অ্যান্ড অ্যাস্টাটিন উইচ ইজ আ হ্যালোজেন এবং তার গ্রুপ নাম্বার হচ্ছে 17। এটা হচ্ছে একটা রেয়ারেস্ট হ্যালোজেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটাও কিন্তু রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়।
ক্লিয়ার? এই হচ্ছে অ্যাস্টাটিন 85210। 85 হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার আর 210 হচ্ছে ওর মাস নাম্বার। ওকে, চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। আচ্ছা, এখানে একটা সিম্বল দেওয়া আছে, আমরা সেটা দেখেই বুঝবো প্রশ্নটা। বলেছে which of the following elements is a metalloid। তাহলে মেটালয়েড মানে কি? মেটালয়েড মানে আমরা জানি যে যার মধ্যে মেটাল আর নন মেটালের কিছু কিছু করে ক্যারেক্টার থাকবে। সো সেটা হচ্ছে আমাদের সিলিকন। সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 14, তাই তো? সিলিকনের অ্যাটমিক নাম্বার 14। তাহলে আমরা কেউ ইলেকট্রনিক কনফিগারেশন করতে জানি? আমরা একবার দেখে নিই। 14 মানে সিলিকন যদি এখানে থাকে তাহলে তার ফার্স্ট শেলে 2টো, পরের শেলে থাকবে হচ্ছে 8টা, তাহলে 2 আর 8 হলো 10, তারপরের শেলে থাকবে হচ্ছে বাকি 4টে। রাইট, এই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাকর্ডিং টু নিলস বোরস রুল, যেটা হচ্ছে 2n²। ওকে, তো তোমরা কি এইরকম ভাবে ইলেকট্রনিক কনফিগারেশন বার করতে জানো? যদি না জেনে থাকো তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাও, আমরা এটার উপর তোমাদের কাছে নিয়ে আসবো আর একটা নতুন ভিডিও। আরেকটা জিনিস তোমাদের এখান থেকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই তো ইলেকট্রনিক কনফিগারেশন গেল, এখান থেকে কি আমরা বলতে পারি যে হোয়াট ইজ দ্য পজিশন অফ সিলিকন ইন আওয়ার পিরিয়ডিক টেবিল? দেখো, আমরা সেটাও বলতে পারি। ইনিশিয়ালি একটা জিনিস বলো, সিলিকনের লাস্ট শেল যেটাকে আমরা বলি ভ্যালেন্স শেল, 4টে ইলেকট্রন আছে, মানে তার ভ্যালেন্সি কত? 4, তাই তো? আচ্ছা, টোটাল কটা অরবিট আছে? ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট। তাহলে 3টে যদি অরবিট থাকে তাহলে ওর পিরিয়ড নাম্বার হচ্ছে 3। আর লাস্ট শেলে যটা ইলেকট্রন আছে আমরা বলেছি 4টে, তাহলে ওর হচ্ছে গ্রুপ নাম্বার 4। যদি আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল দেখি তাহলে আমরা +10 করে দেবো, কারণ ও ট্রানজিশনাল এলিমেন্ট নয়, তো তাই জন্য ওর গ্রুপ নাম্বার হয়ে যাবে 14। ক্লিয়ার? এইভাবে আমরা কোনো একটা পার্টিকুলার শুধুমাত্র অ্যাটম দেখে তার পিরিয়ড নাম্বার, তার গ্রুপ নাম্বার, তার ভ্যালেন্সি থেকে শুরু করে পিরিয়ডিক টেবিলে কি তার পজিশন, আমরা সবটাই বার করতে পারি। তোমরা আশা করি এটা জানো। জানো কি তোমরা? যদি না জেনে থাকো আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা এর উপর তোমাদের জন্য একটা স্পেশালাইজড ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। সো যেটা আমি আগেও বলেছি, আইবিটি ইনস্টিটিউট বেহালা এখন কিন্তু ইন্ডিয়াজ নাম্বার 1 র্যাঙ্কে পৌঁছে গেছে, এবং তোমরা জানো যে শুধু বেহালা না, আইবিটির প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে এখন বছরে অন্য যে কোনো জায়গার থেকে সর্বাধিক স্টুডেন্টরা গভর্নমেন্ট জব ক্র্যাক করছে। সো আমরা আগে শুধুমাত্র অফলাইনে সীমাবদ্ধ থাকলেও এখন আমরা অফলাইনের পাশাপাশি চলে এসেছি অনলাইনে। তো তোমরা যারা অনেক দূরে থাকছো, আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করছো এবং আমাদের থেকে ক্লাস করতে চাইছো কিন্তু ডিস্টেন্সের কারণে হয়ে উঠছে না, তাদের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ। তোমরা যোগাযোগ করো ইমিডিয়েটলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা তোমাদের অ্যাপ সাপোর্ট থেকে শুরু করে অনলাইন লাইভ সেশন থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু প্রোভাইড করব। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, সরি, এটা বেশি জুম হয়ে গেছে। রাইট, এখানে বলছে দেখো, ব্লু লিটমাস টার্নস ড্যাশ অন কন্ট্যাক্ট উইথ অ্যান অ্যাসিডিক সলিউশন। ওকে, এখানে একটা জিনিস আমাদেরকে ফোকাস করতে হবে, এটা একটা অ্যাসিড, এটা একটা বেস। আমরা কি করে বুঝছি? ব্লু লিটমাস পেপার টার্নস, এটা ব্লু লিটমাস পেপার অ্যাসিডে গেছে, অ্যাসিড আসার পরে দেখো কালারটা চেঞ্জ হয়ে রেড হয়ে গেছে না? আবার যদি রেড লিটমাস পেপারটা থাকতো তাহলে ওটা বেসে গেলে, ও যদি বেসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট হতো তাহলে দেখো কালারটা চেঞ্জ হয়ে ব্লু হয়ে গেছে। তাহলে ব্লু লিটমাস টার্নস রেড ইন অ্যাসিডিক সলিউশন, রেড লিটমাস টার্নস ব্লু ইন বেসিক সলিউশন, তাই তো? তাহলে এখানে যে অপশনটা হবে সেটা হচ্ছে রেড। তাহলে কি লিখবো আমরা? ব্লু লিটমাস পেপার টার্নস রেড অন কন্ট্যাক্ট উইথ অ্যান অ্যাসিডিক সলিউশন, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এটাও বলতে পারি রেড লিটমাস পেপার টার্নস ব্লু on contact with an basic solution বা অ্যালকালাইন সলিউশন। বোঝা গেল? বেশ, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। ওকে, বলছে মেটাল অক্সাইডস আর ড্যাশ ইন নেচার।
ফাইন। তো মেটাল, মেটাল বলতে আমরা কি বুঝি? আমরা মেটাল বলতে বুঝি ধরো সোডিয়াম, আমরা বুঝি ধরো ম্যাগনেসিয়াম, আমরা বুঝি ধরো ক্যালসিয়াম। তো অ্যাকর্ডিং টু ওদের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কি দেখেছি, ওরা অলওয়েজ ক্যাটায়ন হয়, তাই না? ওরা কিন্তু অ্যানায়ন হয় না, ওরা অলওয়েজ ক্যাটায়ন হয়। লাইক সোডিয়াম ইজ Na প্লাস, পটাশিয়ামও ধরো না, পটাশিয়াম ইজ তোমার K প্লাস, ম্যাগনেসিয়াম ইজ Mg2 প্লাস, ক্যালসিয়াম ইজ Ca2 প্লাস, তাই তো? সো ওরা যদি অলওয়েজ ক্যাটায়ন ফর্ম করে তার মানে ওরা পজিটিভলি চার্জড, রাইট? তো পজিটিভলি চার্জড কোনো জিনিস সবসময় বেসিক সলিউশন ফর্ম করবে, এটা আমরা জানি। আর নেগেটিভলি চার্জ অর্থাৎ যে কোনো নন মেটাল সবসময় অ্যাসিডিক সলিউশন তৈরি করবে, সেটা আমরা জানি। সো মেটাল অক্সাইডস আর কি জানলাম আমরা, বেসিক ইন নেচার সব সময়ের জন্য। ওকে, আচ্ছা, বলছে which of this is the energy conversion that happens in the process called photosynthesis? ফটোসিনথেসিস মানে তো আমরা আগে তোমাদেরকে বুঝিয়েছিলাম। ফটোসিনথেসিস মানে কি, ফটো ইন্ডিকেটস হচ্ছে আমার লাইট, ফটো ইন্ডিকেটস হচ্ছে আমার লাইট, লাইট দিয়ে যদি দেখা যায় সিনথেসিস হচ্ছে তাহলে সেটাকে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি ফটোসিনথেসিস, তাই তো? তার মানে এই যে সানলাইট, এই ফটো বা এই লাইট দিয়ে যখন সিনথেসিস হচ্ছে বা এখানে প্লান্ট নিজের অটোট্রফিক নেচার মেনটেন করছে, সেটাকে আমরা বলি ফটোসিনথেসিস। তার মানে আমরা কি বুঝতে পারছি, লাইট দিয়ে শুরু হচ্ছে মানে কনভার্সনটা হবে লাইট এনার্জি থেকে শুরু, তাই তো? এবার কিসে হবে, হবে হচ্ছে কেমিক্যাল এনার্জি। কারণ প্লান্ট যে খাবারটা বানাচ্ছে সেটা শুধুমাত্র প্লান্টের নিজস্ব ফুড নয়, সেটাকে আরো আমাদের মতো বিভিন্ন হেটেরোট্রফরা বেঁচে আছে। সো এখানে কনভার্সন যেটা হচ্ছে লাইট এনার্জি টু কেমিক্যাল এনার্জি। ক্লিয়ার? ওকে, which part of a plant cell traps sunlight to make sugar? ফাইন কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে বলেছে প্লান্ট সেলের কোন পার্ট সানলাইটকে ট্র্যাপ করে? তাহলে আমরা একটু আগেই বলছিলাম না, ফটোসিনথেসিস, ফটো ইন্ডিকেটস দিস লাইট অ্যান্ড সিনথেসিস মানে হচ্ছে টু মেক ফুড, রাইট? সো সুগার, যে সুগারটা বানায় তার নাম হচ্ছে কার্বোহাইড্রেট। আমি যদি স্পেসিফিক্যালি বলি তাহলে স্পেসিফিক্যালি বলতে গেলে সেটাকে বলতে হয়, যেটা বানায় সেটা হচ্ছে গ্লুকোজ, সেটা ট্রান্সপোর্ট হয় ভায়া ফ্লোয়েম, সেটা হচ্ছে সুক্রোজ, আর যতটা ট্রান্সপোর্ট হওয়ার পর স্টোর থাকতে হয় সেটা হয় অ্যাজ আ পলিস্যাকারাইড অর্থাৎ স্টার্চ, তাই তো? সো প্লান্টের কোন পার্ট, আমরা প্লান্ট সেলে এমন কি স্পেশালাইজড পার্ট জানি যেটা অ্যানিমাল সেলে থাকে না? কারণ অ্যানিমাল তো ফটোসিনথেসিস করতে পারে না, তো অ্যানিমাল সেলে থাকে না, প্লান্ট সেলে থাকে। সেটার এক্সাম্পল কি, প্লাস্টিড, তাই তো? এবার প্লাস্টিডে দেখো কতগুলো পার্ট আছে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউক কথার অর্থ কি, কালারলেস প্লাস্টিড, তার মানে এটা হতে পারে না। ক্রোমোপ্লাস্ট মানে হচ্ছে ভেরিয়াস কালার প্লাস্টিড, তাহলে এটা হতে পারে, অবশ্যই হতে পারে। আবার ক্লোরোপ্লাস্ট মানে হচ্ছে যেটা গ্রিন ইন কালার, ক্লোরো কথার অর্থ গ্রিন, তাহলে প্লান্ট সেলের মধ্যে যেটা মেজর পরিমাণে থাকে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কোয়েশ্চেনটা কন্ট্রাডিক্টরি, কিন্তু আমরা মেজর জিনিসটাকেই ধরবো। সো এখানে ক্লোরোপ্লাস্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যার মধ্যে মানে সানলাইটের মধ্যে যে ফোটন পার্টিকেলটা থাকে যাকে ট্র্যাপ করা হচ্ছে এই ক্লোরোপ্লাস্ট। ওকে, which of the following is a communicable disease? Measles, scurvy, asthma, ডায়াবেটিস। সো একটা জিনিস দেখে নাও বা একটা জিনিস বুঝে নাও, ডায়াবেটিস এটা ইনসুলিনের কারণে হয়, এটা কখনোই কমিউনিকেবল হতে পারে না, বা সামহাউ এটা জেনেটিক্যালি হতে পারে। অ্যাজমা কখনোই কমিউনিকেবল নয়। স্কারবি, স্কারবি হয় ভিটামিন বি এর, সরি স্কারবি হয় ভিটামিন বি না, ইটস ভিটামিন সি, ভিটামিন সি এর অভাবে। আর মেজলস হচ্ছে এমন একটা ডিজিজ যেটা ভেরি কমিউনিকেবল, এবং হলে এইরকম সিমটমস দেখা যায়, প্রচণ্ড টেম্পারেচার শরীরে বাড়ে এবং বিভিন্ন রকমের রেডনেস, ওয়েলিং, র্যাশেস, এগুলো আমরা মেজলস হলে দেখতে পাই, এবং দ্যাটস ওয়াই সেটা একটা কমিউনিকেবল ডিজিজ। ওকে,
সো স্টুডেন্টস, আজকে আমাদের টপ 10 পিওয়াইকিউ এই অবধি। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স, এবং তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করছো আগামী দিনেও সেভাবে সাপোর্ট করো। যারা এখনো তোমাদের বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, বলো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে, অ্যাজ ওয়েল অ্যাজ শেয়ার করো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করো, আর আমি কমেন্টে যেগুলো যেগুলো জানতে চাইলাম সেগুলো করতে কিন্তু একদম ভুলো না, রাইট? সো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর অবজারভেশন।